সকলকে সুপ্রভাত। ব্রিটিশদের তৈরি করা নতুন বছরে সবাইকে ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার। আমরা স্বামী স্ত্রীতে সকাল সকাল বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা রওনা দেওয়ার উদ্দেশ্যে। বছরের প্রথম দিনটা আমরা কঙ্কালীতলায় পুজো দিয়েই শুরু করি। এবছর যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তাই আমরা বোলপুরেই আছি। হ্যাঁ, যারা জানে না তাদেরকে বলে দিই, আমার বাড়ি বোলপুর। কঙ্কালীতলা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। কিন্তু আগে যখন আমাদের বিয়ে হয়নি তখন ও গ্রাম থেকে আসতো আমার জন্য। তো ও ভোরবেলায় উঠে পড়তো, তারপর স্নান সেরে এখানে চলে আসতো, তারপর আমি ওকে পিক করতাম এবং তারপর বাইকে করে যেতাম কঙ্কালীতলা। তো সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যেত আমাদের, এবং কঙ্কালীতলায় প্রচুর ভিড় হওয়ার কারণে প্রায় বাড়ি ফিরতে ফিরতে দুপুর 1টা হয়ে যেত এবং ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল 4টে। কিন্তু এই বছর যেহেতু ও বোলপুরেই আছে তাই আমরা খুব ভোরবেলায় উঠে পড়েছিলাম, প্রায় 5টায় উঠেছি এবং স্নান টান সেরে নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 6:30টার দিকে। এখন ঘড়িতে হয়তো 6:40 এমন কিছু একটা বাজবে। কঙ্কালীতলা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বললাম 5 কিলোমিটার, তো বেশিক্ষণ সময় লাগবে না। আমরা আস্তে আস্তে বাইক নিয়ে যাচ্ছি। আজকে সকালটা কিন্তু খুব ঠান্ডা ছিল। তো যাই হোক, কঙ্কালীতলার এদিকে রাস্তাটা খুব একটা খারাপ না, ভালো রাস্তায় বলা যেতে পারে। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কঙ্কালীতলার দিকে। কঙ্কালীতলায় গিয়ে আমরা পুজো তো দেবই, তার সাথে ছোট্ট করে কঙ্কালীতলার ইতিহাসটাও একটু এই ভিডিওর মধ্যে কভার করে দেবো। যারা যারা জানতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখে নাও। তো মন্দিরের মুখ্য দুয়ারকে পিছনে ফেলে আমরা ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই আপনি লক্ষ্য করবেন এখানে রয়েছে একটি গেস্ট হাউস, একটি এটিএম, 2 চাকা 4 চাকা রাখার পার্কিং, এছাড়াও ছোট ছোট হোটেল, খাবারের দোকান, মিষ্টির দোকান, নটকোনা দোকান। তবে আপনি মন্দিরের গর্ভগৃহের দিকে যতই এগোবেন ততই আপনি পুজো সামগ্রী নেওয়ার দোকানগুলি দেখতে পাবেন। এখানে আমরা যেহেতু খুব সকাল সকাল পৌঁছে গেছি তাই প্রত্যেকটি দোকান এখনও ওপেন হয়নি। আমি আমার গাড়িটি এখানে রেখে দেবো এবং মন্দির প্রাঙ্গণে ঢুকে যাব। তবে আমরা কিন্তু পুজো সামগ্রী নিয়ে নিয়েছি, সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। মন্দিরের এটিই হচ্ছে আসল চত্বর। এখানে যখন আপনি ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন প্রচুর গাছের সমাবেশ। এখানে কিন্তু প্রচুর গাছ আছে, তাই এই জায়গাটি আমার খুব বেশি ভালো লাগে। আর মূলত যে জায়গাগুলোতে গাছ বেশি থাকে, যে জায়গাগুলো সবুজ বেশি হয়, সেই জায়গাগুলোই এখন মানুষের বেশি প্রিয় হয়ে গেছে। আপনি যখন মন্দির চত্বরে ঢুকবেন তখন কিন্তু আপনি এখানে একটি আলাদা শান্তি অনুভব করবেন। মন্দিরে সারা বছরই প্রচুর ভক্তের সমাগম দেখতে পাওয়া যায়, তবে 1 জানুয়ারি, কৌশিক অমাবস্যা এবং মন্দিরের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ চৈত্র মাসে কাঞ্চিদেব উৎসবে এখানে কিন্তু হাজারো ভক্তের সমাগম দেখতে পাওয়া যায়। যেহেতু আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না, কারণ পাশের বাড়ির এক কাকিমা মারা গেছিলো এবং ওনার বডি আমি টাচ করেছিলাম, সো ও পুজোটা দিয়ে আসুক, ততক্ষণে আমি আপনাদেরকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলে দিই। তবে শুনুন, মাতা পার্বতীর বাবা ছিলেন দক্ষরাজ। দক্ষরাজ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের নাম দেওয়া হয়েছিল দক্ষযজ্ঞ। দক্ষযজ্ঞতে উপস্থিত ছিলেন দেবদেবী সহ ভগবান ঈশ্বর পরমেশ্বর। তো দক্ষযজ্ঞ চলাকালীন দক্ষরাজ অর্থাৎ মাতা পার্বতীর বাবা তার জামাইকে অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কিছু কটু কথা শুনিয়ে ফেলেছিলেন। নিজের স্বামীর বিরুদ্ধে কটু কথা শুনতে না পেরে মাতা পার্বতী দক্ষযজ্ঞের সেই আগুনে ঝাঁপ দিয়েছিলেন। তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সেই অসার দেহ নিয়ে স্ত্রী শোকে প্রলয় শুরু করেছিলেন। পরক্ষণেই দেবাদিদেব মহাদেবের প্রলয়ে সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য স্বয়ং নারায়ণ চালিয়েছিলেন সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্রে মাতা পার্বতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং সেই 51টি খণ্ড পৃথিবীতে 51টি পবিত্র স্থানে এসে পড়ে এবং পরবর্তীতে সেই স্থানেই তৈরি হয় সতীপীঠ কিংবা শক্তিপীঠ। আপনাদেরকে জানিয়ে রাখি, বীরভূমে টোটাল 6টি সতীপীঠ আছে এবং ভারতবর্ষ তথা বিশ্বের 51তম সতীপীঠ কিংবা শেষ সতীপীঠটি হলো এই কঙ্কালীতলা সতীপীঠ, যেটি এই বীরভূমেই অবস্থিত। কঙ্কালীতলা সতীপীঠ শেষ সতীপীঠ কারণ এখানে মায়ের কাঁকাল এসে পড়েছিল। কাঁকাল অর্থাৎ কোমরের নিচের অংশটা, কোমরের নিচের অংশ সর্বশেষ এই জায়গায় পড়েছিল, তাই এখানে কঙ্কালীতলা নামকরণ করা হয়েছে এবং কঙ্কালীতলা সতীপীঠটি হলো শেষ সতীপীঠ। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই মন্দিরে প্রত্যেক দিন এক মুঠো অন্ন নামে একটি পরিষেবা চালানো হয়, যে পরিষেবার মাধ্যমে গরিব দুঃখী সাধু সন্তদের প্রত্যেক দিন দুপুরবেলা বিনামূল্যে অন্নের ব্যবস্থা করা হয়। তাই আপনি যদি কখনো এই মন্দিরে যান তাহলে আপনার সামর্থ্য মতো কিছু দান করে আসবেন।
মন্দিরের বাম দিকে চূড়ার ঠিক নিচেই আপনি এই কুণ্ডটিকে দেখতে পাবেন। এই পবিত্র কুণ্ডের নিচেই আছে সতী মায়ের কাঁকালটি। কুণ্ডে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ, এটা এখানে লেখা রয়েছে। আপনি এই কুণ্ডের জল অবশ্যই মাথায় ঠেকাবেন। এই কুণ্ডের নিচেই যেহেতু মায়ের কাঁকালটি আছে, তাই এই কুণ্ডকেই ঘিরে আগে সব পূজা অর্চনাগুলো করা হতো। তখন কিন্তু মন্দির ছিল না। পরবর্তীকালে মন্দিরটি প্রতিষ্ঠা করার পর মন্দির এবং কুণ্ড দুটো জায়গাতেই পুজো করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ থেকে প্রায় 15 বছর আগে এই কুণ্ডটি মাটির ছিল। তখন কিন্তু এই যে বাঁধানো ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল না। তো কুণ্ডটাকে বাঁধানোর জন্য যখন এই কুণ্ডর জল মেরে দেওয়া হয়েছিল, তখনই এই কুণ্ডের নিচে মায়ের কাঁকাল দেখতে হাজারো ভক্তের সমাগম হয়েছিল। সৌভাগ্যবশত আমিও মায়ের কাঁকালের সেই দর্শন পেয়েছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কুণ্ডের জল কখনোই শুকিয়ে যায় না। দেবীর মন্দিরের পাশেই আপনারা সবসময় একটি দেবাদিদেব মহাদেবের মন্দির দেখতে পাবেন। আর আপনারা এখন যে সাদা রঙের এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে মহাদেবের মন্দির। কঙ্কালীতলা মন্দিরে মা কঙ্কালী এবং দেবগর্ভা নামে পরিচিত। তবে মহাদেব এখানে রূঢ় ভৈরব নামে পরিচিত। রূঢ় ভৈরবের একটি ছোট্ট প্রাচীন মন্দির আছে। এই মন্দিরটি হচ্ছে রূঢ় ভৈরবের মন্দির। পরবর্তীকালে মহাদেবের শ্বেত মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে। আপনারা যদি এই মন্দিরের চারিপাশ ঘুরে দেখেন, তাহলে এখানে আরও ছোটোখাটো অনেক মন্দির আপনাদের চোখে পড়বে। ওই যে দূরে অরেঞ্জ কালারের কিংবা গেরুয়া কালারের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে বজরংবলীর মন্দির। হ্যাঁ, হনুমানজির মন্দির। চলুন এই মন্দিরটিও আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। এই মন্দিরটি এই নতুন কয়েক মাস হলো নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি হচ্ছে বজরংবলীর মন্দির। তো আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই এবং এই মন্দিরটিও দেখাই। এখানে বড় বড় 3টে মন্দির রয়েছে। মা কঙ্কালী মন্দির, যেটির জন্য এটি প্রসিদ্ধ। তারপরে রয়েছে রূঢ় ভৈরবের মন্দির, যেটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এবং এই মন্দিরটি হালেই কয়েক মাস আগে নতুন করে নির্মাণ করা হয়েছে বজরংবলীর মন্দির। এই মন্দিরে এখন কোনো পূজারি নেই, কারণ আমরা খুব সকালবেলা চলে এসেছি। যদিও পূজারি গেট খুলেছেন, হয়তো আর মিনিট 10-এর মধ্যে পূজারি পুজো করতেও শুরু করে দেবেন। তো আমি যেহেতু মন্দিরে উঠতে পারবো না, তাই ও গিয়ে মন্দিরে একটু পুজো দিয়ে আসবে। মন্দিরের পিছনের দিকে রয়েছে কোপাই নদী। এই কোপাই নদীতে এখন একটি বাঁধানো ঘাট করা হয়েছে, যে ঘাটের মাধ্যমে আপনি নিচে নদী পর্যন্ত নেমে যেতে পারবেন এবং খুব সহজেই এখানে স্নান করতে পারবেন। যদিও এই নদীটি এখন একটু অপরিষ্কার এবং জল খুবই কম রয়েছে, তবুও আপনাদেরকে দেখাই নদীর চারিপাশটা কত সুন্দর। নদীটা অপরিষ্কার হলেও নদীর চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট নিরিবিলি। এখানে সেই সব মানুষরা আরও বেশি শান্তি পাবে যেসব মানুষগুলো শহরের ভিড় জঞ্জাট থেকে দূরে সরে আসতে চায়। এই জায়গায় আসলে অবশ্যই আপনি এই মন্দির চত্বর ঘুরে দেখুন, নদীর আশেপাশ ঘুরে দেখুন এবং অবশ্যই আপনি সন্ধ্যাবেলার গঙ্গা আরতি মিস করবেন না। এই জায়গাটিতে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। যেহেতু মন্দির সংলগ্ন কোপাই নদী গঙ্গাসাগরে মিলিত হয়, তাই এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। তাই আপনি যদি কখনও শান্তিনিকেতন কিংবা কঙ্কালীতলা ঘুরতে আসেন, তাহলে কখনোই কঙ্কালীতলার গঙ্গা আরতি মিস করবেন না। ভিডিওটি কেমন লাগলো, ইতিহাস জেনে কেমন লাগলো, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার শান্তিনিকেতনের শান্তনু এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।